হ্যালো এসএসসি 2025 ব্যাচ সকলকে স্বাগতম আমাদের মিশন ভার্সিটিতে। এসএসসি পরীক্ষার্থীদের কি বলা যায় ফ্রি টেস্ট পরীক্ষা কিন্তু অলরেডি চলতেছে। সো কিছুদিন পরে তোমাদের সময়গুলো গড়িয়ে অলরেডি টেস্ট পরীক্ষা চলে আসবে। দেন তোমাদের এসএসসি পরীক্ষা চলে আসবে। অর্থাৎ আগামী ফেব্রুয়ারিতে তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষা হতে যাচ্ছে। সো তোমরা অনেকেই এখনো পড়াশোনার একদম টোটালি বাইরে আছো। সো আমরা স্টার্ট করে যাচ্ছি হচ্ছে আমাদের যে ফ্রি কোর্স রয়েছে, সেই ফ্রি কোর্সের আজকে আমরা ম্যাথমেটিক্সের একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় পরিসংখ্যান, যেখান থেকে সাধারণত একটা সিকিউ এসে থাকে তোমাদের এসএসসি পরীক্ষায়। সো আমরা সেই আজকে পরিসংখ্যান চ্যাপ্টারটা যে রয়েছে, পরিসংখ্যান চ্যাপ্টারটাকে আমরা এমনভাবে আজকে একদম সাজাবো বা পড়াবো এই একটা ক্লাসে। আজকে হচ্ছে পার্ট 1 আর অন্য আরেকটা ক্লাস দিব পার্ট 2। এই দুইটা পার্টের মাধ্যমে তোমাদের পরিসংখ্যানের উপরে যত ধরনের কনফিউশন আছে, যত ধরনের প্রবলেম আছে তোমাদের বোর্ড পরীক্ষায়, প্রত্যেকটা বোর্ডে, কোনো পার্টিকুলার বোর্ডের জন্য নয়, বোর্ড পরীক্ষায় যত ধরনের কোশ্চেন আসতে পারে এই পরিসংখ্যান থেকে, সকল ধরনের কোশ্চেন নিয়ে আমরা এই দুইটা ক্লাসে আলোচনা করব। আশা করি যে এই দুইটা ক্লাস দেখার পরে অ্যাজ এ কোনো স্টুডেন্ট এই পরিসংখ্যানের উপরে যদি এই দুইটা ক্লাস তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে দেখো, এবং যা যা বলি যেভাবে হচ্ছে তোমাকে গাইড দেই, তুমি জাস্ট ওইভাবে যদি চলো, এই দুইটা ক্লাসে জাস্ট তুমি 10-10 কনফার্ম 100% পাবা। ইভেন সাথে সাথে তুমি তোমার যে এমসিকিউ আসবে, এই পরিসংখ্যান চ্যাপ্টার থেকে মিনিমাম 3 থেকে 4টা এমসিকিউ এসে থাকবে। সো সেই 2 থেকে 3টা এমসিকিউ কিন্তু তুমি ইজিলি ভাবে আনসার করতে পারবে, অর্থাৎ অলমোস্ট 13 থেকে 14 নম্বর কিন্তু তুমি এখান থেকে পেতে যাচ্ছ। সো অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং আম, সেই সাথে তোমাকে যে সকল ম্যাথগুলো আমি করতে বলবো, যে সকল ম্যাথগুলো আমি দেখাবো, সেগুলো তুমি একদম মনোযোগ সহকারে বাসায় প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না, একদম পানি ফানি হয়ে যাবে। সো দেখো, আমরা শুরু করি আজকের যে পার্টটা রয়েছে, আজকের সেই পার্টটা নিয়ে। আজকের পার্ট তুমি অলরেডি দেখতে পাচ্ছ যে মানে আমরা হচ্ছে বোর্ডে লিখে রেখেছি একটা চার্ট, এবং সাথে কিন্তু অনেকগুলো কোশ্চেন লিখে রেখেছি, রাইট? সো চিন্তা করো, আজকের পার্টটা আমরা এমন ভাবে আলোচনা করব পরিসংখ্যানের, যেখানে কিনা আহ উদ্দীপনা থাকবে তোমার এভাবে সাজানো, অর্থাৎ তোমাকে কি বলা থাকবে, মানে বিন্যস্ত সারণী করা থাকবে, এলোমেলো সংখ্যা দেওয়া থাকবে না। সারণী উদ্দীপকে তোমার সারণী দেওয়া থাকবে, সেই আলোকে তোমার কতগুলো কোশ্চেন হইতে পারে, সেই কোশ্চেনগুলোর আমরা উত্তর দেব। অর্থাৎ এই যে এখানে টোটাল আমি 13টা কোশ্চেন লিখে রেখেছি, এই 13টা কোশ্চেন থেকে তোমার বোর্ড পরীক্ষায় পার্টিকুলার যে কোনো বোর্ডই বলো না কেন, বোর্ড পরীক্ষা মিনিমাম এখান থেকে তোমার হচ্ছে 7 থেকে 8 নম্বর কিন্তু আসবে কনফার্ম। ঠিক আছে, 7 থেকে 8 নম্বর তুমি কমন পাবা মাস্ট। সো দেখো, এর মধ্যে কিন্তু তোমার হচ্ছে অলরেডি প্রথম থেকে 6 পর্যন্ত যতগুলো কোশ্চেন রয়েছে, ফার্স্ট থেকে 6 পর্যন্ত, যতগুলো কোশ্চেন রয়েছে, এগুলো সাধারণত ক নং দাগে এসে থাকে। ঠিক আছে, 7 থেকে 10 পর্যন্ত যে 4টা কোশ্চেন রয়েছে, এগুলো খতে এসে থাকে, এবং 11 থেকে 13 পর্যন্ত যে কোশ্চেনগুলো রয়েছে, এগুলো সাধারণত গতে এসে থাকে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ অলরেডি 3টা টাইপে কিন্তু আমি কোশ্চেনগুলোকে বাদ করেছি, এবং 3টা টাইপেই কিন্তু এই কোশ্চেনগুলো আসবে। এখন দেখো, আমাদের যে পরবর্তী যে পার্টটা রয়েছে, পরবর্তী যে ক্লাসটা আমাদের হবে, সেই পরবর্তী ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব? পরবর্তী ক্লাসে হচ্ছে তোমাদের উদ্দীপকটা এলোমেলো সংখ্যা দেওয়া থাকবে, তোমাকে সারণী তৈরি করতে বলতে পারে, এবং মানে এলোমেলো সংখ্যা দিয়ে যত ধরনের কোশ্চেন হইতে পারে, মদ্যক বলো, প্রচুর বলো, যাই বলো না কেন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ছোট ছোট বাংলা বাংলা কাকে বলে কোশ্চেন, বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক, কেন্দ্রীয় প্রবণতা, এই যে এভরিথিং যত ধরনের কিছু আছে, সবকিছু আমরা এই পরবর্তী পার্টে আলোচনা করবো। সো আজকে আমরা হচ্ছে এই উদ্দীপক যখন তোমার সারণী করে দেওয়া থাকবে, সেই সাথে যত ধরনের কোশ্চেন থাকতে পারে, যত ধরনের কোশ্চেন অ্যারাইজ হইতে পারে, সেই ধরনের কোশ্চেনগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। তো ফার্স্ট অফ অল দেখো, ধরে ধরে আমরা সবগুলো কোশ্চেনের আনসার করার ট্রাই করবো। ফার্স্ট অফ অল হচ্ছে কর্মযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে, 1 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, সেটা হচ্ছে কর্মযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। যখন তোমার এরকম উদ্দীপক দেওয়া থাকবে, রাইট, এরকম উদ্দীপক দেওয়া থাকবে এবং তোমাকে বলবে যে কর্মযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, তখন খুবই সহজ। দেখো, 1 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, তার জন্য জাস্ট কি করতে হবে, তোমাকে ফার্স্ট অফ অল গড় করতে হবে। দেখো, এখানে কিন্তু অলরেডি তোমার 1 2 3 4 5 6টা গড় আছে, সাথে লেখার জন্য একটা গড় আছে। তো আমার গড়গুলো এঁকে ফেললাম। 1 2 3 4 5 6 7 অলরেডি আঁকা আমাদের শেষ। তো এখানে যখন তোমাকে কর্মযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করতে বলবো, তখন তুমি দেখো তোমার কিন্তু অলরেডি উদ্দীপকে 2টা গড় দেওয়া আছে। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি কিন্তু আনসার করতে গেলে তোমাকে সাথে বাড়তি করে আর একটা গড় রাখতে হবে, পাশের দিকে আর একটা বাড়তি করে গড় রাখতে হবে। তো দেখো, এই যে শ্রেণীটা রয়েছে, এটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, এটা হচ্ছে কি শ্রেণী ব্যাপ্তি, রাইট? এটা হচ্ছে গণসংখ্যা,
সংখ্যা। এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, দেখো পার্টিকুলার তিনটা কিন্তু গড় আমাদের করা শেষ। সো এই গড়ে থাকবে কি তোমার 41 থেকে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে কত 100, রাইট? এইগুলো হচ্ছে গণসংখ্যা 4, 10, 15, 12, 6 আর হচ্ছে কত 3। এখন এই কটা তুমি তোমাকে নিজে থেকে ফিল আপ করতে হবে যখনই তোমাকে এইরকম টাইপের কোশ্চেন বলে দিবে ক নাম্বারে যে কর্মযোজিত গণসংখ্যা নিবেশন সারণী কি করো, তৈরি করো। এখানে শুধুমাত্র কর্মযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে না বলেও শুধু বলতে পারে যোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। ঠিক আছে, শুধু যোজিত বললো যেটা হবে, কর্মযোজিত বললো কিন্তু সেম হবে, কোনো প্রবলেম নাই। তো কি করতে হবে, ফার্স্ট অফ অল এই যে দেখো এখানে কি আছে, 4 আছে। প্রথম যে গণসংখ্যাটা দেওয়া থাকবে সেই গণসংখ্যাটা তোমাকে কি করতে হবে, এই জায়গায় বসাতে হবে, পার্টিকুলার জায়গায় বসাতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে তোমাকে এই যে দেখো কোনায় কোনায় যোগ দিতে হবে, এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ দিতে হবে। তো 4 আর 10 যোগ করলে কত হয় 14। তারপরে এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ, 14 আর 15 যোগ দিলে কত হয় 29, 29 এর সাথে 12 যোগ করলে কত হবে 41, 41 এর সাথে 6 যোগ করো 47, 47 এর সাথে 3 যোগ করো কত 50। সো তোমার কিন্তু অলরেডি ক নাম্বার একটা কোশ্চেন আনসার শেষ। ঠিক আছে, যখনই তোমাকে কোনো যদি কনভার্সেশন সারণী তৈরি করতে বলবো তখন তুমি জাস্ট এই প্রসিডিউর ফলো করে আনসার করে দিবা। সো এ পর্যায়ে দেখো আমাদের যে 2 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু কি করো, নির্ণয় করো। যখনই তোমাকে এরকম টাইপের কোশ্চেন বলবে যে প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো, মধ্য শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো, এরকম টাইপের কোশ্চেন আসলে খুবই এক লাইনে আনসার কিন্তু শেষ হয়ে যাবে। তোমাকে ফার্স্ট অফ অল যে উদ্দীপকটা দেওয়া আছে সেই উদ্দীপকের দিকে ফলো করতে হবে। এখন দেখো এখানে কিন্তু একটা শ্রেণী আছে, একটা শ্রেণী আছে, একটা শ্রেণী, একটা শ্রেণী, অনেকগুলো শ্রেণী আছে। এর মধ্যে তোমাকে ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে হবে যে নিচের কোনটি প্রচুর শ্রেণী। ঠিক আছে, কোনটা প্রচুর শ্রেণী। প্রচুর মানে একটা কথা আছে, দেখো এই কোশ্চেনের মধ্যে লেখা আছে প্রচুর, তার মানে যার মধ্যে গণসংখ্যা সবচেয়ে বেশি, যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটাই তো প্রচুর শ্রেণী, রাইট? তো এখানে দেখো এখানে গণসংখ্যা 4, এখানে গণসংখ্যা 10, এখানে গণসংখ্যা 15, এখানে 12, এখানে 6, এখানে 3, তার মানে এই যে এই জায়গাটাতে কিন্তু গণসংখ্যা সবচেয়ে বেশি আছে। তার মানে এই যে শ্রেণীটা আছে এই শ্রেণীটা হচ্ছে কি শ্রেণী, প্রচুর শ্রেণী। তো তুমি লিখবা প্রচুর শ্রেণী, ফার্স্ট অফ অল তোমাকে লিখতে হবে প্রচুরক শ্রেণী। প্রচুর শ্রেণী কত 61 থেকে 70, এটা হচ্ছে কি শ্রেণী, প্রচুরক শ্রেণী। এখন তোমাকে বলছে কি প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে, খুবই সহজ। প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু, শ্রেণীর মধ্যবিন্দু, তাহলে কি করতে হবে, যখন তোমাকে এভাবে মধ্যবিন্দু বের করতে বলবে তখন তোমার যে উচ্চ সীমা নিম্ন সীমা যে আছে সে দুটো যোগ করে দিবা, সাথে 2 দ্বারা ভাগ দিয়ে দিবা, তাহলে তোমার আনসারটা কি বের হয়ে যাবে। ওকে, 41 আর 70 যোগ দিবা, কত হবে 131 ডিভাইড বাই 2, সো 65.5। এটা হচ্ছে তোমার প্রচুর শ্রেণী কি বিন্দু, মধ্য বিন্দু। কি করতে হয়েছে, ফার্স্ট অফ অল তোমাকে কোনটা প্রচুর শ্রেণী সেটা বের করে নিতে হয়েছে। গণসংখ্যা যেখানে সবচেয়ে বেশি আছে সেটাই হচ্ছে আলটিমেটলি কি শ্রেণী, প্রচুর শ্রেণী। সো ফার্স্ট অফ অল এভাবে লিখতে হবে যে এটা হচ্ছে প্রচুর শ্রেণী, তারপর হচ্ছে প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু, উচ্চ সীমা নিম্ন সীমা দুইটা যোগ দিবা, তারপরে দুইটা 2 দিয়ে ভাগ দিয়ে দিবা, তাহলে তোমার আনসারটা বের হয়ে যাবে। এবার দেখো তোমাকে যখন 3 নম্বর যে কোশ্চেনটা রয়েছে যে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো, তাহলে তখনও কিন্তু তোমাকে সেম আগে আইডেন্টিফাই করতে হবে নিচের কোনটি মধ্যক শ্রেণী। ঠিক আছে, মধ্যক শ্রেণী আইডেন্টিফাই করার পরে দেন তোমাকে কিন্তু আনসার করতে হবে। তো 3 নম্বরে ফার্স্ট অফ অল তোমাকে লিখতে হবে মধ্যক শ্রেণী। এখন দেখো প্রচুরক শ্রেণী তো আমরা আইডেন্টিফাই করতে পারছি যে যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে সেটাই হচ্ছে কি শ্রেণী, প্রচুরক শ্রেণী। কিন্তু মধ্য শ্রেণী তুমি কিভাবে আইডেন্টিফাই করবা, মধ্যশ্রেণী আইডেন্টিফাই করার জন্য আমি তোমাকে 2টা ক্রাইটেরিয়া শিখিয়ে দেবো। ঠিক আছে, এই 2টা ক্রাইটেরিয়াতে তুমি আজীবন সকল ধরনের মধ্যশ্রেণী কি করতে পারবা, নির্ণয় করতে পারবা। দেখো এখানে কয়টা আছে 1 2 3 4 5 6, কয়টা শ্রেণী আছে 6টা শ্রেণী আছে। তুমি কিন্তু অবশ্যই লেখাটাকে নিবা না, লেখা ছাড়া বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলোকে ধরবা, গুনবা। তো 6টা এখানে আছে, যখন তোমার 6টা থাকবে এখানে 6টা জোর দেওয়া আছে। এখন তোমাকে যদি 7টা থাকতো, এখানে কয়টা 7টা থাকতো, সেটা তুমি কি করতা, প্রথম থেকে 3টা বাদ দিতা, মধ্যক মানে মাঝখানে যে আছে, রাইট? মধ্যক মানে কি মাঝখানে যে আছে। তাহলে তোমার যদি 7টা শ্রেণী হইতো, এখানে 7টা হইতো, তাহলে প্রথম থেকে 3টা বাদ দিতা, শেষ থেকে 3টা বাদ দিতা, তাহলে মাঝখানে যেটা থাকতো সেটাই তোমার কি শ্রেণী হইতো, মধ্যক শ্রেণী হইতো। কথা কি ক্লিয়ার? যদি তোমার বিজোড় অর্থাৎ তোমার 5টা হোক 7টা হোক 9টা হোক 3টা হোক, যখন তোমার এরকম বিজোড় শ্রেণী থাকবে,
শ্রেণীর সংখ্যা যদি তোমার বিজোড় সংখ্যা থাকে, বিজোড় হয়, সেক্ষেত্রে তুমি প্রথম থেকে যতগুলো বাদ দিবা, শেষ থেকে ততগুলো বাদ দিবা, মাঝখানে যেটা থেকে যাবে সেটাই হয়তো তোমার কি শ্রেণী, মধ্যক শ্রেণী। কিন্তু যখন তোমার জোড় হবে তখন তুমি কি করবা? দেখো এখানে কিন্তু জোড় হয়েছে, সো জোড় যখন হবে এখানে টোটাল 6টা আছে, সেক্ষেত্রে তোমার ওই যে ক্রাইটেরিয়া ফলো করে কিন্তু হবে না। প্রথম থেকে 3টা বাদ, শেষ থেকে 3টা বাদ, তাহলে মাঝখানে কেউ থাকেই না। তাহলে এটা কিভাবে করতে হবে? প্রথম থেকে 2টা বাদ দিলাম, শেষ থেকে আমরা 2টা বাদ দিলাম, তাহলে মাঝখানে থাকে কয়টা? একটা, 2টা, রাইট? এখন মাঝখানে যে 2টা আছে এই 2টার মধ্যে একটাই কিন্তু তোমার মধ্যক শ্রেণী। এখন তুমি কিভাবে বুঝবা কোনটা? মাঝখানে যে 2টা থাকবে, মনে রাখবো সবসময় এভাবে যে মাঝখানে যার যেই 2জন আছে, এখন তোমার এখানে যদি 8জন হইতো, তাহলে তুমি প্রথম থেকে 3জন বাদ দিতা, শেষ থেকে 3জন, 3টা শ্রেণী বাদ দিতা, তাহলে মাঝখানে থাকতো কয়টা? 2টা। তখন ওই মাঝখানে যে 2জন থাকবে সেই 2জনের মধ্যে একজন মধ্যক শ্রেণী। এখন মাঝখানে 2জনের মধ্যে যার গণসংখ্যা বেশি আছে সেই আলটিমেটলি মধ্যক শ্রেণী। মাঝখানের 2জনের মধ্যে যার গণসংখ্যা বেশি হবে সেই আলটিমেটলি কি শ্রেণী? মধ্যক শ্রেণী। অবশ্যই তোমাকে কি করতে হবে, আবার তুমি এটা এভাবে ভেবো না যে যার মধ্যে পুরো যতগুলো শ্রেণী আছে সবগুলোর মধ্যে যার গণসংখ্যা বেশি সেটাই মধ্যক শ্রেণী, ব্যাপারটা কিন্তু এরকম না। প্রথম থেকে তোমাকে যতগুলো গড় বাদ দিতে হবে, শেষ থেকে ততগুলো গড় বাদ দিতে হবে। যখন মাঝখানে 2জন আছে এই 2জনের মধ্যে তোমার যার গণসংখ্যা বেশি সেটাই হচ্ছে মধ্যক শ্রেণী। তার মানে হিসাব অনুযায়ী দেখো এখানে 12-15 আছে, এখানে 12 আছে, তার মানে এটা হচ্ছে কি শ্রেণী? মধ্যক শ্রেণী। সো মধ্যক শ্রেণী হচ্ছে 61 থেকে 70। তাহলে এবার মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু, মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু জাস্ট অ্যাজ লাইক প্রচুরিকের মতোই কিন্তু হয়ে গেল এখন ব্যাপারটা। 61 + 70 / 2। মধ্যবিন্দু যখনই বলবো তোমাকে তখন তুমি উচ্চ সীমা নিম্ন সীমা যোগ দিবা, সাথে 2 দ্বারা ভাগ দিয়ে দিবা, তাহলে তোমার আলটিমেটলি মধ্যবিন্দু তুমি পেয়ে যাবা। সো দেখো আমাদের কিন্তু অলরেডি 3 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু, সেটা কিন্তু আমাদের আনসারটা বের করা শেষ। ওকে, এখন দেখো 4 নম্বরে কি বলেছে। 4 নম্বরে বলেছে যে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা নির্ণয়। তাহলে খুবই সিম্পল কথা, মধ্য শ্রেণীর নিম্ন সীমা বের করতে বলছে, প্রস্তুত শ্রেণীর নিম্ন সীমা বের করতে বলছে, খুবই ইজি একদম। ঠিক আছে, কি করতে হবে? মধ্য শ্রেণীর নিম্ন সীমা মানে কি? তোমাকে ফার্স্ট অফ অল ওই যে যেই ক্রাইটেরিয়া ফলো করে তোমাকে আমি বললাম যে মধ্যক শ্রেণীটা আইডেন্টিফাই করতে হবে, তোমাকে ফার্স্ট অফ অল মধ্যক শ্রেণী আইডেন্টিফাই করতে হবে। তো দেখো এখানে যেহেতু 6টা আছে, যখনই জোর থাকবে, 6টা হোক, 4টা হোক বা 8টা হোক, জোর যখনই হবে প্রথম থেকে কয়টা গড় বাদ দিবা। দেখো একটা 2টা বাদ দিছে প্রথম থেকে, শেষ থেকে একটা 2টা বাদ দিছে। প্রথম থেকে যে কয়টা বাদ দিবা শেষ থেকে সেম কয়েকটা বাদ দিবা। ঠিক আছে, তো এখান থেকে 2টা বাদ, এখান থেকে 2টা বাদ, মাঝখানে থাকে কয়টা? 2টা। 2টার মধ্যে যার গণসংখ্যা বেশি সেটাই মধ্যক শ্রেণী। ভেরি গুড। তাহলে দেখো মধ্যক শ্রেণী কোনটা হবে? 4 নম্বর যে কোশ্চেন রয়েছে, ফার্স্ট অফ তোমাকে মধ্যক শ্রেণী আইডেন্টিফাই করতে হবে। মধ্যক শ্রেণী 61 থেকে 70, ডান। এখন তুমি দেখো যখন তুমি মধ্য শ্রেণী আইডেন্টিফাই করে ফেলেছো, এখন এখানে কিন্তু অলরেডি একটা হচ্ছে নিম্ন সীমা তোমার, আর একটা হচ্ছে কি তোমার উচ্চ সীমা। এখন তোমার নিম্ন সীমা বের করতে কি আর কোনো প্রবলেম আছে? নিম্ন সীমা 61 আর উচ্চ সীমা কত তোমার? 70। তো তোমার মধ্য শ্রেণীর নিম্ন সীমা বের করতে বলছে, খুবই সহজ, কিন্তু শেষ হয়ে গেছে আমাদের। এখন দেখো তোমাকে বলছে প্রশ্নক শ্রেণীর নিম্ন সীমা বের করো, তাহলে প্রশ্নক শ্রেণীর নিম্ন সীমা বের করার জন্য কি করতে হবে? তোমাকে অবশ্যই ফার্স্ট অফ অল এই পুরো সবগুলো শ্রেণী থেকে প্রশ্নক শ্রেণী আইডেন্টিফাই করতে হবে। প্রশ্নক শ্রেণী কিভাবে আইডেন্টিফাই করে? যার গণসংখ্যা সবচেয়ে বেশি সেটাই প্রশ্নক শ্রেণী, রাইট? সো দেখো 5 নম্বর যে কোশ্চেনটা আছে, ফার্স্ট অফ অল আমরা প্রশ্নক শ্রেণী কিন্তু আইডেন্টিফাই করে ফেলতে পারি। প্রশ্নক শ্রেণী কত? সবচেয়ে গণসংখ্যা বেশি কার আছে? এই যে 15 যেখানে দেওয়া আছে সেটাই, সেখানেই গণসংখ্যা সবচেয়ে বেশি দেওয়া আছে। সো প্রস্তুত শ্রেণী হবে 61 থেকে 70। এখন তোমাকে যদি নিম্ন সীমা বের করতে বলতে পারে, বলতে বলে, তো খুবই নরমাল, 61 নিম্ন সীমা, 70 উচ্চ সীমা। তোমাকে এখন নিম্ন সীমা বলতে পারে, একটু পরে উচ্চ সীমা বলতে পারে। খুবই নরমাল বিষয় কিন্তু, ঠিক আছে? আশা করি এগুলো ইজিলি ভাবে তুমি পারবা। সো দেখো আমাদের এটা কিন্তু ফার্স্ট নাম্বার শেষ হয়ে গেছে। এখন কি বলছে 6 নম্বরে? মধ্যক শ্রেণীর উল্লেখপূর্বক এফসি এর মান নির্ণয় করো। এখন তোমাকে দেখো আমরা যে মধ্যকের যে সূত্রগুলো আছে, প্রচুরকের যে সূত্রগুলো আছে, সংক্ষিপ্ত গড়ের যে সূত্রগুলো আছে, অবশ্যই প্রত্যেকটা সূত্র আমাদের মাথায় থাকতে হবে। কারণ হচ্ছে আমরা যে ম্যাথমেটিক্স গুলো করবো, মধ্য, প্রচুরক, সংক্ষিপ্ত গড়, গাণিতিক গড়, এই ম্যাথমেটিক্স গুলো করার জন্য কিন্তু অবশ্যই প্রত্যেকটা সূত্র আমাদের মাথায় থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। তাহলে অবশ্যই দেখো যে এখানে এফসি এর মানটা তোমাকে বের করতে বলছে। এফসি মানে কি আসলে? এফসিটা মানে হচ্ছে, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। মানে কি একটু আমি জাস্ট করে দেখাই, তাহলে তুমি বিষয়টা ইজিলি ভাবে বুঝবা। এই অ্যাপস এর বিষয়টা যখন তুমি মধ্যক নির্ণয় করবা, তার সাথে কিন্তু অনেক বেশি ইনক্লুড বা রিলেটেড। তো 6 নম্বর যে কোশ্চেনটা রয়েছে তার জন্য তোমাকে কিভাবে আনসার করতে হবে দেখো। এখানে তোমার 6টা শ্রেণী দেওয়া আছে, আমরা 6টাই শ্রেণী আঁকবো, সাথে লেখার জন্য একটা শ্রেণী আঁকবো। 1 2 3 4 5 6 7। ওকে, ডান। দেখো
যখন তোমাকে এক্স এর মানটা, এফ এম এর মানটা এগুলো বের করতে বলবে, তখন তোমাকে এই প্রসিডিউর ফলো করতে হবে। অর্থাৎ আলটিমেটলি মধ্যক যে নির্ণয় করবো আমরা, এই মধ্যক নির্ণয় করার জন্য আলটিমেটলি আমাদের এই বিষয় এইভাবেই করতে হবে। শ্রেণী ব্যাপ্তি, গণসংখ্যা, আর হচ্ছে পূর্বযোজিত গণসংখ্যা। ওকে, তো এখন দেখো এখানে হচ্ছে তোমার 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। গণসংখ্যা তোমার দেওয়া আছে 4, 10, 15, 12, 6, 3। এখন দেখো কর্মজনিত যে গণসংখ্যা আছে সেটা কিন্তু আমি যে এক নম্বরে যে বের করার যে প্রসিডিউরটা আছে, এই যে এক নম্বর যে কোশ্চেনটা, এই এক নম্বর কোশ্চেনে কিন্তু অলরেডি আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে কর্মজনিত গণসংখ্যা নির্বাচন সারণী বের করতে হবে। তো ফার্স্ট অফ অল এখানে যে গণসংখ্যাটা দেওয়া আছে সেটা এখানে বলবে, দেন তার তোমাকে আর গুণ করতে হবে, যোগ দিতে হবে এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ। তো 10 আর 4 যোগ করলে 14, 14 আর 15 যোগ করলে কত হবে 29, 29 এর সাথে 12 যোগ করলে 41, 41 এর সাথে 6 যোগ করলে 47, 47 এর সাথে 3 যোগ করলে কত 50 হয়ে যাবে। এখন তোমাকে এই যে এটুকু করলাম আমরা, করার পরে এখন তোমাকে বলছি এফসি এর মানটা বের করতে। এখন এফসি এর মানটা তুমি কিভাবে বের করবা? এফসি এর মানটা বের করার পূর্বে তোমাকে অবশ্যই জানতে হবে যে নিচে কোনটা মধ্যক শ্রেণী। তো খুবই নরমাল, এই একটা শ্রেণী, দুইটা শ্রেণী, 3, 4, 5, 6টা শ্রেণী দেওয়া আছে এখানে জোর। ঠিক আছে, জোর হলে কিন্তু উপর থেকে যতটুকু বাদ দিবা, নিচ থেকে ততটুকু বাদ দিলে কিন্তু মাঝখানে দুইটা থেকে যাবে। ঠিক আছে, তো দেখো আমরা উপর থেকে হচ্ছে দুইটা বাদ দিই, উপর থেকে দুইটা বাদ দিলাম, নিচ থেকে দুইটা বাদ দিলাম, মাঝখানে আছে কয়টা? একটা, দুইটা, দুইটা থেকে গেছে কিন্তু। সো এই যে মাঝখানে যে দুইটা আছে, এই দুইটার মধ্যে কিন্তু একটা তোমার মধ্যক শ্রেণী হবে, রাইট? এখন কোনটা মধ্যক শ্রেণী হবে? এই মাঝখানে যে দুইটা রয়েছে তার মধ্যে যার গণসংখ্যা বেশি সেটাই মধ্যক শ্রেণী আলটিমেটলি। খুবই নর্মাল, আমি দেখাইছিলাম ওই যে তোমার 3 নাম্বার 4 নাম্বার কোশ্চেন করাইতে গিয়ে, যেটা তোমার গণসংখ্যা মাঝখানে যে থেকে যাবে তাদের মধ্যে যার গণসংখ্যাটা বেশি হবে সেটাই আলটিমেটলি মধ্যক শ্রেণী। তার মানে অবশ্যই অবশ্যই এটা হচ্ছে কি শ্রেণী? মধ্যক শ্রেণী, রাইট? ঠিক আছে, এখন দেখো তার মানে এরা যদি মধ্যক শ্রেণী হয়ে থাকে, তার মানে এই যে 15 যেটা আছে সেটা হচ্ছে কত? মধ্যক শ্রেণী গণসংখ্যা। সেটা কি? মধ্যক শ্রেণী গণসংখ্যা। এই যে 29 দেওয়া আছে তোমার, সেটা হচ্ছে মধ্যক শ্রেণীর কর্মযোজিত গণসংখ্যা। আর এই যে এফসি, এফসি দ্বারা বোঝায় কি আলটিমেটলি? এই এফসি দ্বারা বোঝায় হচ্ছে তোমার মধ্যক শ্রেণীর পূর্ববর্তী, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী কর্মযোজিত গণসংখ্যা। ঠিক আছে, অর্থাৎ মধ্যক শ্রেণী যেই ঘরে থাকবে তার আগে যেই কর্মযোজিত গণসংখ্যাটা আছে সেটাই হচ্ছে তোমার এফসির ভ্যালু। তাহলে এফসির ভ্যালুটা কত? এফসির ভ্যালুটা হচ্ছে 14। ক্লিয়ার কথা আশা করি। তার মানে তোমার যে এফসি মানটা বের করতে বলছে, যেহেতু তুমি এই যে এইটুকু চার্ট তোমাকে করতে হবে, করার পূর্বে দেন তুমি হচ্ছে এফসি মানটা কি করবা? নির্ণয় করবা। ক্লিয়ার কথা। এখন দেখো আমাদের কিন্তু অলরেডি 6 নাম্বার কোশ্চেন আনসার শেষ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে আমাদের 7, 8 খ দাগে যে সকল কোশ্চেন গুলো এসে থাকবে সে সকল কোশ্চেন গুলো এখন আনসার গুলো আমরা দেখবো। তো ফার্স্ট অফ অল 7 নম্বরে কি আছে? মধ্যক নির্ণয়। এখন দেখো যখনই তোমাকে মধ্যক নির্ণয় করতে বলবো এবং এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে, একটু মনোযোগ সহকারে কিন্তু নোটে বসে এই কোশ্চেন গুলো একটু ভালো করে দেখা ট্রাই করো, কারণ এগুলো খদাগে এসে থাকবে 4 নম্বরের কোশ্চেন। একটু মিসকনসেপ্টেশন হলে কিন্তু আর বুঝতে পারবো না। সো মদ্যপ, যখন তোমাকে মদ্যপ নির্ণয় করতে বলবো এবং উদ্দীপকে এরকম চার্ট দেওয়া থাকবে, তখন তোমার মাথায় আসবে যে মদ্যপ নির্ণয় করার জন্য তিনটা গড় লাগে, তিনটা সারণী লাগে, পাশাপাশি তিনটা দাগ লাগে। ঠিক আছে, কয়টা? তিনটা। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, কর্মযোজিত গণসংখ্যা। এই যে আমি এখানে যেটুকু লিখে রেখেছি এইটুকু দিয়েই কিন্তু আমরা এখন 7 নম্বর কোশ্চেনের আনসারটা কি নির্ণয় করবো। 6 যেরকম ছিল, 7 কিন্তু তার সাথে মোটামুটি রিলেটেড। সো মধ্যক নির্ণয় করার জন্য এই তিনটা লাগবে। উদ্দীপকে তোমার অলরেডি শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এগুলো দেওয়া আছে, সাথে তোমাকে ইনক্লুড করতে হবে কর্মযোজিত গণসংখ্যা। তো এইটা লেখার পরেই তোমাকে কি করতে হবে? এখন সূত্রটা লিখতে হবে। মধ্যক is equal to L plus N by 2 minus FC into H by FM, রাইট? এটা হচ্ছে তোমার কি মধ্যক নির্ণয়ের সূত্র। আশা করি প্রত্যেকে এই সূত্রটা পারো, এবং সূত্র পারার পাশাপাশি তোমাকে এই এল দ্বারা কি বোঝায়, এন দ্বারা কি বোঝায়, এফসি কি, এইচ কি, এফএম কি, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে একটু মেমোরাইজ করতে হবে। এইটুকু তোমার একটু মুখস্থের বিষয়। সো এলটা কি? এলটা হচ্ছে তোমার মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এল হচ্ছে তোমার মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। দেখো তাকাও, মধ্যক শ্রেণী কোনটা আমি কিন্তু অলরেডি তোমাকে আইডেন্টিফাই করে দিয়েছি যে মাঝখানে যে দুজন থাকবে, দুইটা শ্রেণী থাকবে, যখন জোর হবে জোরের ক্ষেত্রে মাঝখানে যে দুইটা গড় থাকবে, উপর থেকে দুইটা বাদ দিয়েছি, নিচ থেকে দুইটা বাদ দিয়েছি। যদি 8টা হইতো, উপর থেকে 3টা বাদ দিতাম আমরা, নিচ থেকে 3টা বাদ দিতাম, 3, 3, 6, মাঝখানে দুইটা থাকতো। ওই দুইটার মধ্যে যার গণসংখ্যা বেশি সেটাই কিন্তু মধ্যক শ্রেণী। সো এখানে দেখো দুইটা মাঝখানে থেকে গেছে, গণসংখ্যা 15, 12, দুজনের গণসংখ্যার মধ্যে কিন্তু ভ্যারিয়েশন আছে, ওর গণসংখ্যা বেশি, তাহলে এটাই হচ্ছে কি শ্রেণী? মধ্যক শ্রেণী। ক্লিয়ার কথা। এখন দেখো মধ্যক শ্রেণী,
এল দিয়ে বোঝা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, তার মানে মধ্যক শ্রেণীর যেটা তার নিম্ন সীমাটা। একটু চিন্তা করো, এটা হচ্ছে মধ্যক শ্রেণী, এই মধ্যক শ্রেণীর মধ্যে এই হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তির মধ্যে এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে কি উচ্চ সীমা। সো এই এল দ্বারা আইডেন্টিফাই করা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। সো আমরা কিন্তু অলরেডি এদের মানটা 61 জেনে গেছি, ঠিক আছে কথা। এন, এন হচ্ছে মোট গণসংখ্যা, এন হচ্ছে কি সংখ্যা, মোট গণসংখ্যা। এই যে সবগুলো গণসংখ্যা তুমি যোগ দাও, সবগুলো গণসংখ্যা তুমি যোগ দিলে যা পাবা সেটাই তোমার আলটিমেটলি কার মান, এন এর মানটা। ওকে, তো দেখো সবগুলো গণসংখ্যা যোগ দিলে তুমি হচ্ছে পেয়ে যাবো 50, তার মানে মোট গণসংখ্যা হচ্ছে তোমার কত, 50। মোট গণসংখ্যা এর মান হচ্ছে মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা মান হচ্ছে 50, তুমি সবগুলো গণসংখ্যা যোগ দিলে কিন্তু পেয়ে যাবা। তারপরে দেখো এফসি, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী কর্মযোজিত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী মানে আগের কর্মযোজিত গণসংখ্যা, এটা হচ্ছে মধ্যক শ্রেণী তার আগের আগের পূর্ববর্তী মানে আগের কর্মযোজিত গণসংখ্যা। তো দেখো এই মধ্যক শ্রেণী তার আগের কর্মযোজিত গণসংখ্যা কত আছে, 14 দেওয়া আছে। সো এফসি এর ভ্যালুটা হচ্ছে তোমার 14, ডান। তারপরে দেখো এইচ, এই এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান মানে কি, দেখো এই উচ্চ সীমা এবং নিম্ন সীমার মধ্যে ডিফারেন্স কত আছে, 41 থেকে 50, সো 10, শ্রেণী ব্যবধান কত এখানে 10 করে। তুমি হচ্ছে কিভাবে বলবে এটা, 41 থেকে স্টার্ট করবে, 41, 42, 43, 4, 5, 6, 7, 8, 9, 50, 10 হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। সো তোমার শ্রেণী ব্যবধান হচ্ছে কত, 10। এখন দেখো ফাইনালি আর একটা টার্ম বাকি আছে, সেটা হচ্ছে এফএম। এফএম হচ্ছে কি, এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর, মধ্যক শ্রেণীর গণসংখ্যা, যেটা হচ্ছে মধ্যক শ্রেণী তার গণসংখ্যা। সো দেখো এটা হচ্ছে মধ্যক শ্রেণী, তোমার মধ্য শ্রেণীর গণসংখ্যা দেওয়া আছে কত, 15। সো এফ এর মান হচ্ছে কত, 15। আমরা কিন্তু প্রত্যেকটা টার্মের মান কিন্তু অলরেডি জেনে গেছি। সো আমরা এখন ভ্যালুগুলো বসাবো, দেন ক্যালকুলেশন করে দিব, তাহলে কিন্তু আমাদের আনসার শেষ। সো এল এর মানটা 61 বসিয়ে দিলাম, প্লাস এন মোট গণসংখ্যা 50 দেওয়া আছে, 50 ডিভাইডেড বাই 2 মাইনাস এফসি, এফসি দেওয়া আছে 14 ইনটু এই শ্রেণী ব্যবধান 10, এফ এম মধ্য শ্রেণী গণসংখ্যা দেওয়া আছে 15, ডান। 61 এর 61 প্লাস 50 কে 2 দ্বারা ভাগ দিলে কত থাকবে, 25 মাইনাস 14 ইনটু এইচ 10 বাই 15, ডান। এখন দেখো 61 প্লাস 25 থেকে 14 বাদ দিলে থাকে হচ্ছে 11 ইনটু 10 ডিভাইড বাই কত, 15, 61 এর 61 প্লাস 8। এখন দেখো এখানে কিন্তু তোমার যোগও আছে আবার গুণও আছে, একদম বেসিক থেকে বলতেছি, যোগ আছে গুণও আছে। সো তুমি কিন্তু অবশ্যই 61 আর 11 যোগ করে দিতে পারো না, কারণ একটা লাইনের মধ্যে যোগ গুণ একসাথে থাকলে অবশ্যই তোমাকে গুণের কাজগুলো আগে করে নিতে হবে। তো দেখো এই গুণ কিন্তু ওদের মধ্যে এদের মধ্যে আছে, সো এই এই দুজনের কাজটা কিন্তু আগে করে নিতে হবে। তো এই 11 কিন্তু উপরের সংখ্যা আর 11 এর নিচে 1 আছে। সো এই 11 উপরের সংখ্যা, 10 উপরের সংখ্যা, এগুলো যোগ গুণ দিতে হবে। 11 আর 10 গুণ দিলে হয় আলটিমেটলি 110, আর নিচে 15 আছে, এখানে 1 আছে, 15 কে 15 হবে। দেন তারপরে হচ্ছে 61 প্লাস 15 দ্বারা তুমি 110 এর ভাগ দাও, যা হবে তার সাথে এই 100টি যোগ করে দিলে তোমার অলরেডি কি মধ্যক নির্ণয় শেষ হয়ে গেছে। আশা করি মধ্যকের যে প্রসিডিউরটা আছে বুঝতে পারছো। সো এই ছিল আমাদের মধ্যক নির্ণয়ের প্রসেস বা প্রসিডিউর। যখনই তোমার মধ্যক নির্ণয় করতে বলবো তখন তুমি এই প্রসিডিউর অ্যাপ্লাই করে উদ্দীপকে তোমার শ্রেণীভিত্তিক গণসংখ্যা দেওয়া থাকবে, আর সাথে তোমাকে ক্রমযুক্ত গণসংখ্যার যে চার্টটা আছে সেটা ব্যবহার করতে হবে, সূত্র ব্যবহার করতে হবে, পাশে সাইডে এভাবে মানগুলো লিখে নিতে হবে। প্রত্যেকটা মান আসলে এল দ্বারা কি বোঝায়, এন দ্বারা কি বোঝায়, এফসি দ্বারা কি বোঝায়, সূত্র মেমোরাইজ করলেই তুমি এগুলো বুঝতে পারবে। তো এরপর যে আমরা দেখবো হচ্ছে আমাদের যে প্রসরূপ নির্ণয়ের যে প্রসিডিউরটা আছে সেই প্রসরূপ নির্ণয়ের কাজ, ম্যাথটা 8 নম্বর। মধ্যক প্রচুর সংক্ষিপ্ত গড় এবং গাণিতিক গড় যে 4টা কোশ্চেন রয়েছে, 4টা কোশ্চেন থেকে কিন্তু একটা কোশ্চেন তোমার পরীক্ষায় থাকবে কনফার্ম। সো দেখো প্রচুর নির্ণয় করার জন্য তোমার উদ্দীপকে দুটো চার্ট কিন্তু অলরেডি দেওয়া আছে, একটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি আর একটা হচ্ছে কি গণসংখ্যা। সো এই যে প্রচুর নির্ণয় করার জন্য কিন্তু আর বাইরে কিছু প্রয়োজন নেই, জাস্ট দুইটাই, যে দুটো উদ্দীপকে দেওয়া থাকবে শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা, এই দুজন দিয়ে কিন্তু তুমি প্রচুরটা করে ফেলতে পারবা। সো আমরা প্রচুরটা করি। তো প্রশ্নটা করার জন্য ফার্স্টে তুমি চার্টটা এভাবে আঁকবা, মনে করো উদ্দীপকে যেরকম চার্ট দেওয়া আছে সেভাবে আঁকবা। জাস্ট তোমার দুইটা গড় প্রয়োজন, যে দুটো দেওয়া আছে শ্রেণীভিত্তিক গণসংখ্যা, এর বাইরে কিছু প্রয়োজন নেই। 1 2 3 4 5 6 7। দেখো শ্রেণীব্যাপ্তি আর হচ্ছে গণসংখ্যা, এটা হচ্ছে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা, ডান। এখন দেখো 41 থেকে স্টার্ট, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। গণসংখ্যা দেওয়া আছে 4, 10, 15, 12, 6 আর কত 3। লিখলাম, এগুলো লেখার পরে তোমাকে যে উদ্দীপকে যে দুইটা চার্ট দেওয়া ছিল, যে দুইটা শ্রেণী দেওয়া ছিল, জাস্ট আমরা ওইভাবে লিখছি, আর বাড়তি করে কোনো শ্রেণীর প্রয়োজন নেই। এখন তোমাকে কি করতে হবে, সূত্রটা লিখতে হবে। সো প্রচুর সূত্রটা আমরা লিখে ফেলি। প্রচুর ইজিক্যাল টু হচ্ছে এল প্লাস এন, সরি
প্রচুরকের সূত্রটা হচ্ছে এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু কত এইচ। এখন তোমাকে এখান থেকে পার্টিকুলার জানতে হবে আসলে এলটা কি, F1 কি, F2 কি, এইচ কি। ঠিক আছে, এখন দেখো এল আমরা যখন মধ্যক নির্ণয় করেছিলাম, মধ্যকের সময় আমরা পড়েছিলাম যে এল মানে হচ্ছে মধ্যক শ্রেণী কি সীমা, নিম্ন সীমা। তাহলে প্রচুরক যখন করতেছি এল মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, রাইট? সো এখান থেকে ফার্স্টে তোমাকে বের করতে হবে জিনিস কোনটা প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী কিভাবে বের করে, ওই যে ক নাম্বারের কোশ্চেন গুলো করানোর সময় কিন্তু আমি বলেছিলাম যার মধ্যে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে সেটাই কিন্তু প্রচুরক শ্রেণী। সো দেখো এটা হচ্ছে তোমার প্রচুরক শ্রেণী, কারণ এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে। সো এই যে শ্রেণীটা আছে এটা হচ্ছে তোমার প্রচুরক শ্রেণী। সো প্রচুরকের জন্য তোমাকে ফার্স্ট অফ অল প্রত্যেকটা মান এখানে লিখতে হবে, যেখানে এলটা হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। সো এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত হবে 61, কেন এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা। সো এদের মানটা হচ্ছে 61। এখন হচ্ছে F1 ফার্স্ট দেখো সূত্রের মধ্যে কিন্তু অলরেডি লেখা আছে প্রচুরক ইজ ইকুয়াল টু হচ্ছে L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইনটু কত H, যেখানে এই F1 টা হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা থেকে তার আগের, প্রচুর শ্রেণীর গণসংখ্যা থেকে তার আগের গণসংখ্যাটা কি করতে হবে, বিয়োগ দিতে হবে। সো প্রচুর শ্রেণীর গণসংখ্যা আছে 15, তার আগের গণসংখ্যা হচ্ছে 10, বিয়োগ দিলে তোমার F1 এর মানটা তুমি 5 পেয়ে যাবে। F2 ইজ ইকুয়াল টু হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা যা তার থেকে তোমাকে পরের গণসংখ্যাটা কি করতে হবে, বিয়োগ দিতে হবে। সো এই 15 থেকে 12 বিয়োগ দিতে থাকে হচ্ছে কত 3। এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, খুবই নরমাল বিষয়। শ্রেণী ব্যবধান হচ্ছে 41 থেকে 50 পর্যন্ত 10 শ্রেণী ব্যবধান দেওয়া আছে। এখন তুমি জাস্ট প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দাও। 61 এর মানটা 61 প্লাস F1 মানে হচ্ছে 5 ডিভাইড বাই 5 প্লাস 3 F2 মানটা ইনটু এই শ্রেণী ব্যবধান। এখন তুমি ক্যালকুলেশন করো 61 প্লাস 5.50 ডিভাইড বাই 5 আর 3 যোগ করলে 8 হয়। পরে দেখো 8 দ্বারা 50 কে ভাগ দিতে হবে, যা হবে তার সাথে 61 যোগ করে দিলে অলরেডি আমাদের প্রচুরকের মানটা আমরা পেয়ে গেছি। ওকে, সো এই ছিল আমাদের প্রচুরকের ম্যাথ। সো এরপর যে আমরা দেখবো হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে ম্যাথটা রয়েছে সেই ম্যাথটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং একটু মোটামুটি অন্যগুলো থেকে একটু ডিফিকাল্ট। এবং এই সংক্ষিপ্ত পদ্ধতি যোগ করার জন্য তোমাকে 5টা শ্রেণী লাগবে। একটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, তারপর হচ্ছে গণসংখ্যা, মধ্যমান, দাব বিচ্যুতি এবং এফআই ইউআই। অন্যদিকে দেখো তোমার মধ্যক নির্ণয় করার জন্য তোমার কি লাগছে, 3টা গড় লাগছে কিন্তু। একটা হচ্ছে তোমার কি শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, আর হচ্ছে কি কর্মযোজিত গণসংখ্যা। এই পার্টগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে কোন কোন ম্যাথটা করার জন্য তোমাকে কয়টা শ্রেণী লাগবে, কয়টা গড় লাগবে পাশাপাশিতে। এবং তোমার প্রচুর যখন তুমি করছিলে তখন কিন্তু তোমাকে বাড়তি করে কিছুই করতে হয় না, উদ্দীপকে যে তোমার শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া ছিল সেগুলো দিয়ে কিন্তু তোমার প্রচুরটা হয়ে গিয়েছে। ওকে, সো প্রচুরের জন্য জাস্ট 2টা লাগে, একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর হচ্ছে কি সংখ্যা, গণসংখ্যা। সো এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করা নির্ণয়ের জন্য তোমাকে লাগবে 5টা গড়। দেখো অলরেডি কিন্তু 5টা গড় লেখা আছে এখানে, শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, দাব বিচ্যুতি, এফআই ইউআই। সো এখন শ্রেণীব্যাপ্তিতে কিন্তু অলরেডি উদ্দীপকে দেওয়াই আছে 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100, এটুকু দেওয়া আছে। এখন দেখো মধ্যমান বের করতে হবে, খুবই খুবই নরমাল। কিন্তু আমরা কিন্তু এই যে মধ্যবিন্দু অনেক কিছু নির্ণয় করে আসছি। মধ্যবিন্দু নির্ণয় করা খুবই সহজ। এই যে নিম্নসীমা এবং উচ্চসীমা দেওয়া আছে, এই দুটো যোগ দিবা, 2 দ্বারা ভাগ দিয়ে দিবা। নিম্নসীমা উচ্চসীমা যোগ 2 দ্বারা ভাগ। সো তাহলে তোমার মধ্যবিন্দু তুমি পেয়ে যাবে বা মধ্যমানটা পেয়ে যাবা। সো এখানে হবে 45.5, এখানে হবে 55.5। অর্থাৎ তুমি 51 এবং 60 যোগ দাও, সাথে 2 দ্বারা ভাগ দিয়ে দিবা, তুমি মধ্যমানটা পেয়ে যাবা। এখানে হবে 65.5, 75.5, 85.5 আর হচ্ছে 95.5। সো আমাদের মধ্যমান কিন্তু অলরেডি বের করা শেষ। এবং গণসংখ্যা যেটা আছে সেটা তো উদ্দীপকই দেওয়া আছে, সেখান থেকে আমরা দেখে দেখে লিখে ফেলবো 4, 10, 15, 12, 6 আর কত 3 গেল এইটুকু। এখন আমাদের যে 2টা গড় বাকি আছে, একটা হচ্ছে দাব বিচ্যুতি যাকে কিনা ইউআই দ্বারা প্রকাশ করা হয়, আর একটা হচ্ছে এফআই ইউআই, অর্থাৎ গণসংখ্যা এবং দাব বিচ্যুতি কি করতে হবে, গুণ দিতে হবে। এখন চিন্তা করো এই যে দাব বিচ্যুতি রয়েছে, এই দাব বিচ্যুতির একটা ঘরে কিন্তু শূন্য হবে। এই জায়গাটাতে কিন্তু তোমার কি পয়েন্ট, পুরো যে মূল বোঝার যে পয়েন্টটা, এই জায়গাতে কিন্তু তোমার বোঝার পয়েন্ট। দাব বিচ্যুতির একটা ঘরে এখানে 1 2 3 4 5 6, একটা ঘরে কিন্তু এখানে কি বসবে, শূন্য বসবে। কোথায় বসে, মাঝখানের ঘরে শূন্য বসে। ঠিক আছে, এখন দেখো এখানে যদি 7টা হইতো, 7টা হইলে মাঝখানে কিন্তু একটা পাইতাম আমরা, রাইট? কিন্তু এখন তো তোমার 6টা আছে জোর, তাহলে কি মাঝখানে কি একটা পাওয়া যাবে, কখনোই না। 7টা হইলে মনে রাখবা যখন তোমার 7টা গড় থাকবে তাহলে উপর থেকে 3টা বাদ দিবা, নিচ থেকে 3টা বাদ দিবা, মাঝখানে যেটা থাকবে সেখানে শূন্য দিয়ে দিবা। ক্লিয়ার কথা, সেখানে কি দিবা, শূন্য দিবা, মনে থাকে যেন। আর যখন তোমার জোর থাকবে তখন তোমাকে কি করতে হবে, উপর থেকে 2টা বাদ, নিচ থেকে 2টা বাদ, তারপর থাকে মাঝখানে এই 2জন, ও থাকে আর কে থাকে,
এই গড় থাকে। এখন এই দুই গড়ের মধ্যে যার গড় সংখ্যা বেশি সেই গড়ে শূন্য দিবা। খুবই খুবই নর্মাল প্রসিডিউর, মধ্যবিনের সময় আমরা যেভাবে করছিলাম সেম প্রসিডিউরই কিন্তু, ঠিক আছে। দেখো, উপর থেকে দুজন বাদ, নিচ থেকে দুজন বাদ, তারপরে মাঝখানে যে দুইটা শ্রেণী থাকে তার মধ্যে যার গণসংখ্যা বেশি সেই গড়ে শূন্য দিয়ে দিবা। তা তুমি এই যে দেখো এই গড়টা তুমি কি দিবা, শূন্য দিবা। ওকে ডান, আমাদের কিন্তু অলরেডি শূন্য শেষ। শূন্য দেওয়ার পরে উপরের দিকে উঠবা তুমি হচ্ছে নেগেটিভ থেকে -1 -2, তারপরে আরো গড় থাকলে -3, তারপর আরো গড় থাকলে -4, এভাবে করে করে লিখে লিখে উঠবা। নিচের দিকে নামবে হচ্ছে 1 2 3, আরো গড় থাকলে 4 5, এভাবে। নিচের গুলো পজিটিভ ভ্যালু আর উপরের গুলো হচ্ছে নেগেটিভ ভ্যালু। খুবই নরমাল, ঠিক আছে। শূন্যর উপর থেকে হচ্ছে নেগেটিভ -1 -2 -3 এভাবে করে, আর শূন্যর নিচের দিকে হচ্ছে 1 2 3 এভাবে করে। এখন দেখো এফ আই ইউআই, এটা তো খুবই সহজ। এই এফ আই আর এই ইউআই কি করতে হবে, গুণ দিতে হবে। কারণ এই ঘরে কারা হবে, এই এফ আই আর এই ইউআই গুণ দিবা, তাহলে 4 আর -2 গুণ দিলে কত হবে, -8। 10 আর -1 গুণ দিলে কত হবে, -10। শূন্য দ্বারা তুমি যাকে গুণ দাও না কেন আনসার কত হবে, 0 হবে। 12 দ্বারা 1 কে গুণ দিলে 12 1 কে 12, 6 দ্বারা 2 এর গুণ দিলে 6 2 12, 3 দ্বারা 3 এর গুণ দিলে 3 3 9। এখন দেখো যোগ করতে হবে আমাদেরকে, যোগের জন্য একটা তোমাকে ঘর আঁকতে হবে। এখন তুমি চিন্তা করো একটু, এই যে এফ আই ইউআই যে রয়েছে, এফ আই ইউ এর মধ্যে কিছু কিছু ভ্যালু আছে, এগুলো যে এই প্রত্যেকটা ভ্যালু আছে পজিটিভ এর, এই প্রত্যেকটা ভ্যালু আছে কিসের, নেগেটিভ এর। এখন তুমি দেখো তো নেগেটিভ গুলো একসাথে যোগ দিতে হবে। নেগেটিভের যেগুলো আছে সেগুলোকে একসাথে যোগ দিবা, পজিটিভের যেগুলো আছে সেগুলোকে একসাথে যোগ দিবা। ওকে, এখন তুমি চিন্তা করো, এখানে তোমার নেগেটিভের -8 আছে আর -10 আছে, তাহলে কত হইলো, -8 আর -10 যোগ দিলে -20 হইলো। আর পজিটিভের কত আছে, 12 12 24, 24 আর 9 কত হবে, 33। পজিটিভের হচ্ছে কত, 33 হইলো, ঠিক আছে। এখন দেখো একটু চিন্তা করো, নেগেটিভ রয়েছে 20 আর পজিটিভ রয়েছে 33, এর মধ্যে আমরা যদি বিয়োগ মানে যোগ বিয়োগ করি, ক্যালকুলেশন করি, তাহলে তোমার আলটিমেটলি থাকবে কত, থাকবে তোমার হচ্ছে 13। এখন এই 13 কি পজিটিভের নাকি নেগেটিভের, অবশ্যই অবশ্যই পজিটিভের, কারণ নেগেটিভ হচ্ছে -20 আর পজিটিভ হচ্ছে 33। প্লাসের ভ্যালু হচ্ছে 33 আর মাইনাসের ভ্যালু হচ্ছে মাত্র 20। তাহলে এই 33 থেকে 20 কে বাদ দিয়ে দিলে তোমার 13 থাকবে, এবং সেটা হচ্ছে প্লাসের। তো দেখো আলটিমেটলি আমরা এখানে 13 পাইলাম ভ্যালুটা। এটা হচ্ছে কার ভ্যালু, সামেশন এফ আই ইউআই। সামেশন কেন লিখলাম আমরা, সামেশন লিখছি হচ্ছে এই জন্য, তুমি দেখো অনেকগুলো এফআইইউআই, একটা এফআইইউআই, একটা এফআইইউআই, 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 অনেকগুলো এফআইইউআই কে যোগ বিয়োগ করে আমরা দেন এইটুকু ভ্যালু পাইলাম, ঠিক আছে। এই জন্য সামেশন এফআইইউআই এটাকে বলা হয়, মানে যোগফল। এফআইইউ এর অনেকগুলো যোগফলের সমষ্টি করে আমরা এই পাইলাম। এখন দেখো এখানে হচ্ছে মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা n ইকুয়াল টু কত, 15, আমরা অলরেডি জানি। তো এইটুকু শেষ আমাদের। এখন আমাদের কি করতে হবে, সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা অ্যাপ্লাই করে দেন ভ্যালুগুলো বসিয়ে দিলে আমাদের আনসার শেষ হয়ে যাবে। তো সংক্ষিপ্ত গড়কে আলটিমেটলি এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। এক্স বার ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস সমীক সূত্রটা হচ্ছে সামেশন এফ আই ইউ আই ডিভাইডেড বাই n ইনটু কত, এইচ। এটা হচ্ছে তোমার সংক্ষিপ্ত গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। তো এখন দেখো এই এটা কি আসলে, তোমাকে আবার কিন্তু আগের মতো ডিটেইলসে জানতে হবে। এই ইজিক্যালটা হচ্ছে আনুমানিক গড়। এই ইজিক্যালটা হচ্ছে কি, আনুমানিক গড়। যেই গড়ের দাব বিচ্যুতি শূন্য, মনে রাখবা, যেই গড়ের দাব বিচ্যুতি শূন্য সেই গড়ের মধ্যমানটাই হচ্ছে এ। এই যে দেখো দাব বিচ্যুতি শূন্য কোন জায়গায়, এই জায়গায়, এই গড়ের মধ্যমানটা, এই বরাবর যেখানে মধ্যমানটা আছে সেটাই আছে আলটিমেটলি তোমার এ এর মান। সো দেখো এটা কিন্তু তোমার আলটিমেটলি কার মান, এ এর ভ্যালু। সো এই ইজিক্যাল টু হবে 65.5। ভেরি গুড। সামেশন এফ আই ইউ আই কত পাইছো, অলরেডি 13। তারপর সে এন কত পাইছো, 50। এই শ্রেণী ব্যবধান কত দেওয়া আছে, 10 দেওয়া আছে। আমরা এই জায়গায় লিখি একসাথে 65.5 প্লাস সামেশন এফ আই ইউ এর মান দেওয়া আছে 13, এদের মান দেওয়া আছে তোমার 50, ইনটু শ্রেণী ব্যবধান দেওয়া আছে কত, 10। 41 থেকে 50, 10 দেওয়া আছে। তো কি করতে হবে, 65.5 যোগ 13 এবং 10 গুণ দিতে হবে, কারণ আগে তোমাকে অবশ্যই গুণের কাজটা করে নিতে হবে। তাহলে 130 হইলো ডিভাইড বাই 50। এবার 65.5 50 দ্বারা 130 কে বাদ দিলে তোমার যা হয় তার সাথে ওই 65.5 যোগ দিলে আলটিমেটলি তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড় আছে সেটা কিন্তু তোমার নির্ণয় হয়ে যাবে। খুবই খুবই কেয়ারফুলি, প্রয়োজনে আরেক পুনরায় আবার থেকে তুমি এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে প্রসিডিউরটা আছে এটা আবার দেখো, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় আসবে কনফার্ম। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে ম্যাথটা রয়েছে। এখন আমরা দেখবো যে গাণিতিক গড় নির্ণয়ের ম্যাথটা। সো গাণিতিক গড় নির্ণয় করার জন্য আমাদের যে সকল বিষয়গুলো লাগবে আমরা সেই সকল বিষয়গুলো রাখবো। দেখো গাণিতিক গড় নির্ণয় করার জন্য তোমার লাগবে হচ্ছে 3টা গড়। কটা গড়, 3টা গড় লাগবে।
সো একটা হচ্ছে মধ্যমান, ও এখানে চারটা গড় লাগবে গাণিতিক গড় নির্ণয় করার জন্য। মধ্যমানটা মুছে ফেলেছি, মধ্যমানটা প্রয়োজন হবে গাণিতিক গড় নির্ণয় করার জন্য। তো দেখো এটা হচ্ছে মধ্যমান, এখানে লাগবে হচ্ছে কি মধ্যমান, যেটা কিনা এক্স আই। তারপর হচ্ছে গণসংখ্যা এফ আই, গণসংখ্যা হচ্ছে কি এফ আই গণসংখ্যা। আর পরে আলটিমেটলি হচ্ছে এফ আই গুণন এক্স আই, অর্থাৎ এফ আই আর এক্স কি দিতে হবে, গুণ দিতে হবে। অর্থাৎ এই মধ্যমান এবং গণসংখ্যাকে গুণ দিয়ে তারপর তোমাকে এফ আই এক্স কি করতে হবে, নির্ণয় করতে হবে। সো মধ্যমানটা কিন্তু অলরেডি আমরা জানি 45.5, 55.5, 65.5, 75.5, 85.5, 95.5। ডান, এর মধ্যে আমরা অলরেডি আমরা জানি। গড়সংখ্যা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে 4, 10, 15, 12, 6, 3। এখন কি করতে হবে তোমাকে, এখন হচ্ছে এই মধ্যমান এবং গণসংখ্যা গুণ দিতে হবে, গুণ দিয়ে এখানে ভ্যালুটা বের করতে হবে। মধ্যমান গণসংখ্যা গুণ দিতে হবে, গুণ দিয়ে এখানে ভ্যালুটা বের করতে হবে। মধ্যমান গণসংখ্যা গুণ দিতে হবে, এখানে বের করতে হবে, এখানে যেটা গুণ দিতে হবে এখানে বের করতে হবে। তো দেখো মনে করো যে এখানে একটা ভ্যালু হইলো, মনে করো যে এখানে কত হইলো, এখানে মনে করো যে সাপোজ 150 হইলো, এখানে 200 হইলো, এখানে 300 হইলো, এখানে 400 হইলো, ঠিক আছে। এখানে মনে করো যে একটা কিছু হইলো 150, এখানে 200 হইলো। সো অনেকগুলো ভ্যালু যখন তুমি পাইবা, অর্থাৎ ওর সাথে ওরে গুণ দিবা, ওর সাথে ওরে গুণ দিবা, ওর সাথে ওরে গুণ দিলে যা হবে তাই এখানে বসাইতে হবে, ওর সাথে ওরে গুণ দিলে যা হবে তার এখানে বসাইতে হবে, ওর সাথে ওরে গুণ দিলে যা হবে তাই এখানে বসাইতে হবে, ওর সাথে ওরে গুণ দিলে যা হবে তাই এখানে বসাইতে হবে। এভাবে প্রত্যেকটা করে বসাইলাম। বসানোর পরে ফাইনালি তোমাকে কি করতে হবে, যতগুলো এফ আই এক্স আই পাইছো এটা 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 প্রত্যেকটা কি করতে হবে, যোগ দিতে হবে। সোজা কথা, সবগুলো জাস্ট ক্যালকুলেটর কি করে দিবা, যোগ করে দিবা। তো যোগ করলে জাস্ট তুমি এখানে আনসারটা বের করে বসাইবা। সাপোজ মনে করো যে এখানে আনসারটা হলো 200, 350, 750, 1050, 1250, অর্থাৎ 1300, 1400 হইলো, ঠিক আছে। সো তোমারও কিন্তু একটা ভ্যালু বের হবে, এটা কিন্তু আমি জাস্ট আনুমানিক ভাবে করলাম। সো আমি পাইলাম সামেশন এফ আই এক্স আই ভ্যালুটা পাইছি কত, 1400 পেয়ে গেছি। এবং যে মোট যে গণসংখ্যা আছে এখানে কিন্তু টোটাল গণসংখ্যা হচ্ছে কত, 50টা, সেটা অলরেডি আমরা জানি। এবার আমরা যে সূত্রটা লিখতে হবে। সো গাণিতিক গড়ের সূত্রটা হচ্ছে গাণিতিক গড় ইজিক্যাল টু হবে সামেশন এফ আই এক্স আই ডিভাইড বাই এন। খুবই সহজ, জাস্ট এইটুকু কিন্তু গাণিতিক গড়ের সূত্র, সামেশন এফ আই এক্স আই ডিভাইড বাই এন। এখন তোমাকে কি করতে হবে, সামেশন এফ আই এক্স এর মান তুমি যেটা পাইছো সেটা এখানে বসায় দিবা। এন এন হচ্ছে মোট গণসংখ্যা, যতগুলো গণসংখ্যা আছে 50টা, বাদ দিয়ে দিবা, আনসার কিন্তু তোমার অলরেডি কি শেষ। গাণিতিক গড় কিন্তু খুবই সহজ, ঠিক আছে। সূত্রের মধ্যে কোনো ঝামেলা নেই, জাস্ট চারটা তোমার গড় লাগবে, শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা আর হচ্ছে কি এফ আই এক্স আই। লেখার পরে মধ্যমান তো বের করবা, নিম্নসীমা উচ্চসীমা যোগ করে 2 দ্বারা বাদ দিবা, মধ্যমানটা বের হয়ে যাবে। গণসংখ্যা তো উদ্দীপকে দেওয়াই আছে, সেখান থেকে লিখছো। মধ্যমান গণসংখ্যা গুণ এখানে বসাইছো, মধ্যমান গণসংখ্যা গুণ এখানে বসাইছো, প্রত্যেকটা এভাবে করছো। করার পরে সবগুলো এফ আই এক্স আই যোগ দিছো, দেওয়ার পরে দেন সমীকরণটা লিখে সবগুলো এফ আই এক্স আই বসাইছো, ডিভাইডেড বাই মোট গণসংখ্যা দিয়ে ভাগ দিয়ে দিছো, তাহলে তোমার হচ্ছে গাণিতিক গড়টা বের হয়ে গেছে। সো এই ছিল আমাদের দেখো 10টা কিন্তু অলরেডি আমাদের ম্যাথ শেষ। এখন আছে আমাদের এই টপিকের উপর নির্ভর করে 3টা, যেটা কিনা অঙ্কন, আয়ত লেখ, বহুভুজ আর হচ্ছে কি অজীব রেখা, ঠিক আছে। সো এটা কিন্তু আমাদের গ্রাফ পেপারে আমরা অনেক ছোট শর্ট ভিডিওতে দেখাবো। শর্ট ভিডিও বলতে আলটিমেটলি যাতে করে গ্রাফটা আঁকলে, এখানে তো গ্রাফ আঁকা যাবে না বোর্ডে, ঠিক আছে। আমরা গ্রাফ পেপার নিব, গ্রাফ পেপার দিয়ে তোমাকে এই 3টা বোঝানোর ট্রাই করবো। সো আর পরবর্তী যে পার্টটা হবে আমাদের, সেই পরবর্তী পার্টে থাকবে তোমার যে উদ্দীপকটা যখন এলোমেলো থাকবে এবং বিভিন্ন ধরনের যে সংজ্ঞা টঙ্গা আছে একদম এ টু জেড, এই 2টা ভিডিও দেখে যাতে করে তোমার পরিসংখ্যান, 2টা ভিডিও বলতে এই ছোট এই 3টা লেখচিত্রের জন্য একটা ছোট ভিডিও হবে, সাথে হচ্ছে এলোমেলো ওটার জন্য একটা হবে। এই 3টা ভিডিওতে তোমার এই পরিসংখ্যানটা পুরোপুরি একদম কভার হয়ে যাবে। সো যতগুলো এখানে ম্যাথ আমরা করেছি, তুমি হচ্ছে তোমার টেস্ট পেপার ধরে, তোমার আর কিছু করতে হবে না, তুমি টেস্ট পেপার নাও হাতে, টেস্ট পেপার নিয়ে এই গাছের মধ্যে যতগুলো কোশ্চেন পড়ে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে প্র্যাকটিস করা শুরু করে দাও। দেন তারপরে যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই আমাকে নক করো, আমাকে জানো, ঠিক আছে। আমি অবশ্যই সেগুলো সলভ করার ট্রাই করবো। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।